আজ রবিবার। ঠিক গত রবিবার আমাদের যে ক্লার্কশিপ মেইনস পরীক্ষা হয়েছিল, এই ক্লার্কশিপ মেইনস পরীক্ষা হওয়ার পর থেকে সবথেকে বেশি যে প্রশ্নটা পাওয়া গেছে আহ, বিভিন্ন বিষয় নিয়ে, তার নির্যাসটা মোটামুটি একই। আমি এই ভুল করেছি বা ওই ভুল করেছি, আমার লেখাটা কেটে দেবে কিনা। কোনো কোনো জায়গায় কিছু কমন মিস্টেক অনেকের রয়েছে। আমি সেরকম কয়েকটাকে এক জায়গায় নথিবদ্ধ করার চেষ্টা করেছি, এবং মূলত এর সঙ্গে আরেকটা জিনিস আজকে যেটা রেখেছি, যে এক্সামিনার্স সাইকোলজি। এক্সামিনার সাইকোলজি মানে যিনি খাতা চেক করছেন। এখানে তো বিষয়টা এরকম নয় যে ভীষণ রকম ভাবে অবজেক্টিভ, যেটা একেবারে নির্দিষ্টকৃত উত্তর রয়েছে, সেই উত্তরটা না লিখলে আমার খাতা মানে আমার নম্বরটা দেবে না। যেমন অবজেক্টিভ পরীক্ষার ক্ষেত্রে হয় যে একটা গিভেন সেট অফ আনসার কি থাকে, সেইটা অনুযায়ী তুমি যদি তোমার যে উত্তর তুমি পরীক্ষায় করে এসেছো তা যদি না মেলে, তাহলে তুমি সেখানে একটুও নম্বর পাবে না। অর্থাৎ সেখানে বিষয়টা খুব বাইনারি, 1 অথবা 0। ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে বিষয়টা মোটেই বাইনারি নয়। হয়তো এখানে যারা পরীক্ষা দিচ্ছে তাদের অনেকের কাছেই এই পুরো বিষয়টা বেশ খানিকটা নতুন। ইভেন যেহেতু এতদিন পরে পরীক্ষা হচ্ছে এবং ভীষণ রকম একটা অ্যাংজাইটি সবার মধ্যে কাজ করছে, সে কারণে আহ, যারা এক্সপিরিয়েন্সড, যারা সিজনড, বা আজকাল চলতি লব্জে, মানে কম্পিটিটিভ পরীক্ষার চলতি লব্জে যাদেরকে ভেটেরান বলা হয়, তারাও অনেক ক্ষেত্রে তারাও অনেক ক্ষেত্রে একটু কনফিউজড যে কি হবে। ডেসক্রিপটিভ পরীক্ষার নম্বর দেওয়ার যে প্যাটার্ন, সেটা বোঝার জন্য এক্সামিনার্স সাইকোলজি নিয়ে আলোচনা একটু করা প্রয়োজন। এবং শুধু নম্বর দেওয়ার প্যাটার্নের বিষয়টাই নয়, আমরা যখন লিখছি সেই লেখার আগেও একটু এই বিষয়গুলো নিয়ে যদি ঝালিয়ে নেওয়া যায় বা একটু আলোচনা করা যায় পরীক্ষা দেওয়ার আগেও, তাহলেও আমাদের বুঝতে সুবিধা হয় যে পরীক্ষার খাতায় আমাকে ঠিক কি নামিয়ে আসতে হবে। অর্থাৎ যিনি খাতা দেখবেন, আমি পরীক্ষার খাতায় খুব সুন্দর একটা সাহিত্য রচনা করে এলাম, সেটা তো সবসময় যে এক্সামিনার আমার থেকে চাইছেন তেমনটা নয়। বরং ওই সাহিত্য রচনার থেকে আমার ক্ষেত্রে যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এক্সামিনার ঠিক কি চাইছেন আমার খাতা থেকে। সেই জিনিসটা খাতায় যদি আমরা ঠিকঠাক নামিয়ে আসতে পারি, তাহলে আমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারবো। এবার এখানে কমন ভুলগুলো আগে কি কি, মানে কমন ভুল মানে কমন কমন জিজ্ঞাসা বলা ভালো কমন ভুলের থেকে। বাইলাইন নিয়ে সমস্যা, বাই এক্স ওয়াই জেড, বাই এ স্টাফ রিপোর্টার, আরো নানা রকমের বিষয় বিষয় মানে রয়েছে। যেমন বলা হয়েছিল যে তুমি ডগ লাভার সোসাইটির সেক্রেটারি, সেখানে আমি বাই আ স্টাফ রিপোর্টার করে এসেছি, আমার নম্বর কেটে দেবে কিনা, আমার লেখাটা কেটে দেবে কিনা। তো এরকম বিভিন্ন সমস্যা রয়েছে। যদিও তার আগেই ওই ক্লার্কশিপ দিতে যাওয়ার আগেই এই রকমই একটা টপিক নিয়ে আমি দেখিয়ে দিয়েছিলাম, একটা রিপোর্ট রাইটিং, হোয়াটএভার। আর কি কি রয়েছে, তারিখ, জায়গার নাম নিয়ে সমস্যা। তারিখটা আমি এটা দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি, ঠিকঠাক আছে কিনা। সব পয়েন্ট লিখতে পারিনি। অনেকগুলো বেশ লেন্থি ছিল আমাদের পরীক্ষায়। প্রশ্নপত্রে যে পয়েন্টস গুলো দেওয়া ছিল, পয়েন্টস গুলো দেওয়া না থাকলে বরং সেটা লেখাটা বেশ সুবিধাজনক হয় এই ধরনের কমন টপিক লেখার ক্ষেত্রে। কমন টপিক দেওয়া এবং তার সঙ্গে পয়েন্টস দেওয়া, সেটা শেষ করাটা এবং প্রত্যেকটা পয়েন্টকে ছুঁয়ে যাওয়াটা, যদি তোমাদের মনে হয় যে প্রয়োজন, তাহলে প্রত্যেকটা পয়েন্ট ছুঁয়ে যাওয়াটা সেটা বেশ ডিফিকাল্ট এবং সময় সাপেক্ষ। দাগ নম্বর দিইনি, আমার লেখাটা চেক হবে কিনা, পরীক্ষক পুরোটা কেটে দেবেন কিনা। ভাষাতে টিক টিক করিনি, বাংলা না হিন্দি, নেপালি, কি করব সেটা আমি ঠিক করিনি, আমার খাতা বাতিল হয়ে যাবে কিনা। বশংবদ শব্দের অর্থ বুঝিনি। অবশ্যই বশংবদকে অনেকে বংশবদ, আহ, বশংবদ, আরো বিভিন্ন রকমের পারমুটেশন কম্বিনেশন, এই 4টে অক্ষরের করে বিভিন্ন রকমের শব্দ গত এক সপ্তাহে দেখলাম তৈরি হয়েছে, হোয়াট এভার, জোকস অ্যাপার্ট। এই আহ, বিশেষ করে আমি দাগ নম্বর দিইনি, এই যে প্রসঙ্গটা, এই দাগ নম্বর দিইনি এবং ভাষাতে ঠিক করিনি, এই দুটো হচ্ছে সব থেকে, মানে আহ, মহামারী ঠিক যেভাবে ছড়ায়, সেরকম ভাবে এই জিনিসটা, এই প্রশ্নটা চারদিকে ছেয়ে গেছে। প্রথমে বলি যে
ভাষার যে টিক করার জায়গাটা, সেই পেজটা টু দ্য বেস্ট অফ মাই নলেজ এক্সামিনারের কাছে পৌঁছাবে না। তার আগেই এটা সেগ্রিগেশন হয় এবং এক্সামিনারের কাছে ওই পেজটা বাদ দিয়ে পৌঁছাবে। দাগ নম্বর দিয়ে নিই। কি হবে? নম্বর দেবে নাকি দেবে না? দেখো একটা জিনিস বলি, পিএসসির ক্ষেত্রে পার্টিকুলারলি পিএসসির ক্ষেত্রে, পিএসসি কিন্তু আমরা যতই গালাগাল করি, যতই খারাপ কথা বলি, যতই মিম বানাই, ট্রোল করি, পিএসসি কিন্তু ভীষণভাবে আ পরীক্ষার্থী ফ্রেন্ডলি। মানে পিএসসি কিন্তু নম্বর দেওয়ার জন্য, মানে যারা খাতা দেখছেন তারা কিন্তু নম্বর দেওয়ার জন্য বসেছেন। নম্বর কাটার জন্য বসেননি। এবং এইটা যে আ মানে এটা হাওয়ায় বলা হচ্ছে না এই কারণেই, যারা এসএসসি এবং যাদের ক্ষেত্রে এসএসসি এবং পিএসসি উভয় রকম পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে এবং বিশেষ করে ডকুমেন্ট ভেরিফিকেশন স্টেজ পর্যন্ত পৌঁছানোর অভিজ্ঞতা আছে, তারা খুব ভালোভাবে বুঝতে পারবে যে পিএসসি কতটা অ্যাসপিরেন্ট ফ্রেন্ডলি এই সমস্ত বিষয় নিয়ে। সুতরাং পরীক্ষার খাতাতেও বেশ খানিকটা তাই। পরীক্ষক কিন্তু এই মেন্টালিটি নিয়ে কখনো বসেন না যে আমি কোথা থেকে নম্বর কাটবো। বরং পরীক্ষকের যে পয়েন্ট অফ ভিউ হয় যে কিভাবে আমি নম্বরটা দিতে পারবো। সুতরাং এই দাগ নম্বর দিয়ে নিয়ে এই পুরোটা নির্ভর করছে পরীক্ষক কিভাবে ভাবছেন। তোমার কাছে তো এরকমটা ছিল না যে তোমার কোয়েশ্চেন বুকলেট আলাদা, আনসার বুকলেট আলাদা। তুমি আনসার বুকলেটে লিখছো, সেখানে তুমি দাগ নম্বর না দিয়ে কেন করেছো? সুতরাং সেখানে একটা ডিসক্রেডিটেড জায়গা থাকছে। এখানে তো তুমি প্রশ্নপত্র যা আছে, কোয়েশ্চেন কাম আনসার বুকলেট কিউসিএবি রয়েছে, তুমি তার মধ্যে প্রশ্নের নিচে উত্তর লিখছো। সেখানে পরিষ্কারভাবে পরীক্ষক আইডেন্টিফাই করতে পারবেন যে ওই যে দুটো রিপোর্ট দেওয়া ছিল তার মধ্যে তুমি কোনটার উত্তর লিখেছো। সুতরাং সেখানে নম্বর কাটা নম্বর কাটার জায়গা খুব একটা নেই। এখন পরীক্ষক যদি মনে করেন যে পরীক্ষার্থী কেয়ারলেস, একে এর থেকে ১ নম্বর ২ নম্বর কেটে রাখা যাক। জানি না কতদূর ইনস্ট্রাকশনে সেরকম থাকবে। যদি সেরকম কিছু থাকে, তাহলে হয়তো তিনি কেটে রাখবেন ১-২ নম্বর। এর বেশি কিছু হবে না। তুমি তোমার মানে তিনি তোমার উত্তরটা চেক করবেন না। তিনি তোমার খাতা বাতিল করে দেবেন। তিনি ওখানে সম্পূর্ণটা কেটে একটি গোল্লা বসিয়ে দেবেন। এই সমস্তগুলো কখনো হয় না। সুতরাং এই বিষয়ে নিশ্চিন্ত থাকো। এই যে যেটা বললাম যে মহামারীর মতো আরকি যে ২ টো প্রশ্ন ছড়িয়েছে, সেই ২ টো প্রশ্ন। আ সব পয়েন্ট লিখতে পারিনি। একটা কথা বলি, এই যে পয়েন্টস গুলো দেওয়া হয়, এই পয়েন্টস গুলো আ only indicative, not exhaustive. যে তোমাকে ওগুলো নিয়েই লিখতে হবে, ওর উপর ভিত্তি করেই লিখতে হবে, তার বাইরে কিছু লেখা যাবে না বা ওগুলো সবটাকে কভার করতে হবে, এমনটা কখনোই নয়। আইডিয়ালি যখন পয়েন্টস দেওয়া থাকে তখন সবটাকে কভার করা উচিত, কাম্য। আইডিয়ালি। কিন্তু তুমি যদি সব পয়েন্টগুলো কভার না করে একটা গোছানো ঠিকঠাক লেখা নামিয়ে আসতে পারো। আমি আগেও বারবার যে ৩ টে জিনিসকে পয়েন্ট আউট করার চেষ্টা করেছি। ১ নম্বর হচ্ছে যেখানে গ্রামারের ভুল নেই, ২ নম্বর হচ্ছে যেখানে বানান ভুল নেই, ৩ নম্বর হচ্ছে যেখানে অর্থ ঠিকঠাক আছে। নেই বললে ভুল হবে, কিছু তো থাকবেই। তবে আ তার প্রাদুর্ভাব যেন না ঘটে লেখার মধ্যে, তাহলেই হবে। এই ৩ টে জিনিস যদি মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে আশা করা যায় তুমি সমস্ত পয়েন্টগুলোকে কভার করতে না পারলেও বা কভার করার সুযোগ সময় না পেলেও আশা করা যায় তুমি একটা ঠিকঠাক মার্কস পাবে যদি তোমার বাদবাকি লেখাটা ঠিকঠাক হয়। সুতরাং এটা নিয়ে বিশেষ চিন্তা করার কারণ নেই। তারিখ, জায়গার নাম নিয়ে সমস্যা। পিএসসির ক্ষেত্রে যে ধরনের মানে ক্লার্কশিপের ক্ষেত্রে যে ধরনের রিপোর্টগুলো দেওয়া হয়েছিল, সেখানে বেশ কিছু জায়গায় এই তারিখ, জায়গার নাম নিয়ে সমস্যা থাকবে। তারিখটা খুব একটা নয়, জায়গার নাম যেমন আর্সেনিক দূষণ। আর্সেনিক দূষণে বলা আছে যে কলকাতা এবং আরো অন্যান্য জায়গায় এরমভাবে বলা আছে। তো তুমি সেখানে ক, খ, গ করতে পারো স্থানের নাম। তুমি সেখানে কলকাতাও করতে পারো। কিচ্ছু এসে যায় না। অনেকের প্রশ্ন আমি কলকাতা করেছি, ক, খ, গ করিনি। আমারটা কি কেটে দেবে? আবার অনেকের প্রশ্ন আমি ক, খ, গ করেছি, কলকাতা করিনি। আমারটা কি কেটে দেবে? কারোরটাই কাটবে না। হ্যাঁ, যদি তুমি এখন স্থানের জায়গায় মঙ্গল গ্রহ লিখে আসো, তাহলে হয়তো তোমার ওই যে ফরম্যাট বা স্ট্রাকচার তার জন্য যে বরাদ্দ আ নম্বর, কত নম্বর থাকে সেটা আমাদের জানা নেই। আ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেটা হয় যদি সেরকম থাকে তাহলে হয়তো ২-১ নম্বর সেখান থেকে কেটে রাখবে। তুমি যদি কলকাতা বা ক, খ, গ এর জায়গায় মঙ্গল গ্রহ লিখে আসো স্থান হিসাবে। বাদবাকি যা যা রেলিভেন্ট, যেটা লজিক্যালি কারেক্ট, সেটা নিয়ে চিন্তা করার কারণ নেই বিশেষ। আর এরকম কোনো ভুলের জন্য কখনো পুরো কাটে না।
সবার প্রশ্ন এটা যে পুরো কেটে দেবে, নম্বর দেবে না, তাও কখনো হয়নি। এটা নিয়ে আলোচনা করছি, এই বিষয়টায় পরে আসছি। বাইলাইন নিয়ে সমস্যা, বাইলাইনের কথা তো বললাম। যে আম বললাম? না বলিনি। আ বাই আ স্টাফ রিপোর্টার। আমি বাই XYZ না লিখে বাই আ স্টাফ রিপোর্টার লিখেছি। সমস্যা হবে কি? বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। লজিক্যালি ওখানে বাই আ স্টাফ রিপোর্টার যায় না। এখন তোমার বাই আ স্টাফ রিপোর্টার লিখতে, লিখতে অভ্যাস হয়ে গেছে যে আমি যাবতীয় যা রিপোর্ট প্র্যাকটিস করে এসেছি বা অনেকের ক্ষেত্রে মুখস্থ করে এসেছি, সেখানে সব জায়গায় আমি বাই আ স্টাফ রিপোর্টার লিখেছি। সুতরাং এখানে আমি বাই আ স্টাফ রিপোর্টার আমার রিফ্লেক্সে চলে এসেছে। প্রতিবর্ত ক্রিয়া হিসেবে আমি বাই আ স্টাফ রিপোর্টার লিখে চলে এসেছি। হতেই পারে, সমস্যা নেই। সাধারণ ফরম্যাটে আমরা বাই আ স্টাফ রিপোর্টার লিখি। পরীক্ষক যদি মনে করেন যে না এখানে বাই আ স্টাফ রিপোর্টারটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, এটা লজিক্যালি এটা ঠিকঠাক নয়, তিনি হয়তো ১ নম্বর, ২ নম্বর কেটে রাখবেন। এর থেকে বেশি কিছু হবে না। সুতরাং আমি বাই আ স্টাফ রিপোর্টার লিখেছি, কেটে দেবে কিনা, আমি ওটা লিখেছি, কেটে দেবে কিনা, কেটে দেওয়ার কোনো প্রশ্ন নেই। এটা ১ম এ ভালো করে বুঝে নিতে হবে। যারা এই প্যাটার্নের সাথে অভ্যস্ত, যারা আগে WBCS মেইনস দিয়েছে বা মিসেলেনিয়াস মেইনস দিয়েছে বা ক্লার্কশিপ মেইনস এর আগের বার দিয়েছে, বা যারা RTI করা কিছু খাতা অন্তত দেখেছে, তারা বিষয়টা ভালো করে বুঝবে। যে কেটে দেওয়ার কোনো প্রশ্ন নেই এখানে। পুরোটা কেটে দেওয়া, গোল্লা দেওয়া, নম্বর অনেক কমিয়ে দেওয়া এরকম কোনো প্রশ্ন নেই। প্রত্যেকটা জিনিসের জন্য নম্বর বরাদ্দ থাকে এবং তুমি যদি একটি জায়গায় ভুল করে আসো, সেটা বাইলাইন হতে পারে, সেটা ডেট প্লেস হতে পারে। সেরকম যদি কোথাও কিছু ভুল করে এসে থাকো, তার জন্য হয়তো বরাদ্দ নম্বর থেকে ১-২ নম্বর যাবে। তুমি তুমি পেয়ে আসবে পরীক্ষার খাতায়। এর থেকে বেশি কিছু হবে না। লাস্টে আসি হচ্ছে এই যে একটা শব্দের অর্থ বুঝিনি, তাও তো ভালো যে পরীক্ষায় আমাদের এমন কিছু জটিল জিনিসপত্র দেয়নি, যে শব্দের অর্থ খুঁজতে গিয়ে বা যার প্রতিশব্দ খুঁজতে গিয়ে আমাদের মাথা খুঁড়ে মরতে হয়, সেরকম কিছু দেয়নি পরীক্ষায়। আমাদের মোটামুটি পরিচিত শব্দের মধ্যে দিয়েছে ২-১ টা শব্দ একটু এদিক-ওদিক। যেমন সেই ওই আ হকিং ডেলিকেসিস যেটা ছিল হচ্ছে ইংরেজি থেকে বাংলায়। আবার বাংলা থেকে ইংরেজিতে এই বশংবদ নিয়ে লোকের মাথা খারাপ হয়েছে। এখন বশংবদের ইংরেজি এক্সাক্টলি যেটা তোমার পরীক্ষা হলে হয়তো তুমি বশংবদ শব্দের মানেই জানো না। আগেও এটা বলা হয়েছে। আমাদের ডাউট নিয়ে একটা সেশন আমরা পরীক্ষার আগে রেখেছিলাম, একটা ক্লাস প্রায় ঘন্টা খানেকের। সেখানে একটা আলোচনা করা হয়েছিল যে পার্টিকুলার কোনো ফ্রেজ বা পার্টিকুলার কোনো শব্দ আ সেটার যদি মানে বুঝতে না পারো সেখানে কি করবে? এবং সেখানে একটা আলোচনা করেছিলাম যে একটু স্মার্টলি জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। আ আমি শব্দের মানে বুঝতে পারলাম না, সুতরাং আমি ওই জায়গাটাকে ফাঁকা রেখে এলাম। অথবা আমি এমন কোনো একটা শব্দ লিখে এলাম যার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। এমনটা করা যাবে না। স্মার্টলি হ্যান্ডেল করা কিরকম? ১ নম্বরে তুমি বচনপদের মানে মোটামুটি বুঝতে পারছো যে বচনপদ মানে কি? আ অধিকাংশ ক্ষেত্রে নেগেটিভ অর্থে শব্দটা ব্যবহার করা হয়। তুমি তার মানে বুঝতে পারছো, তুমি তার কাছাকাছি কোনো একটা ইংরেজি শব্দ যেটা তুমি জানো মোটামুটি সেরকম কিছু একটা শব্দ দিয়ে চলে এলে। এটা একটা হতে পারে এবং ২ নম্বর হচ্ছে যদি একেবারেই বুঝতে না পারো সেই বসন পদের সঙ্গে আরো ২ টো অ্যাডজেক্টিভ ছিল। সেই অ্যাডজেক্টিভ দুটোকে ইউজ করে বসন পদটাকে সরিয়ে রাখো। পরীক্ষক যেন বুঝতে না পারেন যে তুমি বসংবদ লিখতে পারোনি, ওইখানে স্পেস রেখে এসেছো, হ্যাঁ? বা সম্পূর্ণ এমন কোনো একটা শব্দ ওখানে ব্যবহার করে এসেছো যেই শব্দটা ওখানে মোটেই অ্যাপ্রোপ্রিয়েট নয়। তার থেকে সেটাকে একটু স্মার্টলি জিনিসটাকে স্কিপ করে যাওয়াটা বেটার। এবং সেখানে নম্বর বিশেষ কিছু কাটা যায় না। যদি ওভারঅল জিনিসটা ঠিকঠাক থাকে। হোলিস্টিক অ্যাপ্রোচ আচ্ছা এই সমস্তগুলোতে পরে আসছি। মানে মোদ্দা কথা হচ্ছে যে এই একটি শব্দের মানে একটা গোটা প্যাসেজের ৯০ টা শব্দের সম্ভবত ৯০ টা শব্দের ছিল। যদিও আ বাংলায় পরীক্ষা হচ্ছে, বাঙালি পরীক্ষা দিচ্ছে সেখানে অন্য ভাষার যে আ ট্রান্সলেশন গুলো সেগুলো ৩০-৪০ শব্দের আর বাংলা থেকে ইংরেজি ছিল হচ্ছে ৯০ শব্দের। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। হোয়াটএভার। একটা ৯০ টা শব্দের প্যাসেজের মধ্যে তুমি একটা শব্দের মানে বুঝতে পারোনি। সেইটা হয়তো তুমি স্কিপ করে এসেছো বা তুমি আ একটা কিছু ভুলভাল কিছু করে এসেছো। তার জন্য বিশেষ কিছু ইফেক্ট পড়বে তোমার খাতায় না। এবার আসি হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট যেটা, দ্যাট ইস এক্সামিনারস সাইকোলজি। পরীক্ষক জেনারেলি কি সাইকোলজি নিয়ে, কি ধরনের অ্যাপ্রোচ নিয়ে তিনি খাতা দেখেন, খাতা দেখার সময় তার মূলত অ্যাপ্রোচটা কি হয়? কয়েকটা পয়েন্ট এখানে আমি রাখার চেষ্টা করেছি। আ এবং এই পুরোটাই আ বিভিন্ন মানে এই আ পড়ানো-টরানো এই সমস্ত এগুলোর সূত্রে আরকি। খাতা দেখা, আ বহু ছেলেমেয়ের খাতা দেখা এই সমস্তগুলোর সূত্রে
আহ যেটুকু বুঝি বা যেটুকু বুঝতে পেরেছি, যেটুকু আয়ত্ত করতে পেরেছি, সেইটাকে এখানে সামারাইজ করার চেষ্টা করেছি। এখানে অনেক কিছু ভুল থাকতে পারে। হয়তো আমি এক্সামিনারের সাইকোলজি কিছুই বুঝিনি। তাও এখানে আলোচনা করছি, হতেই পারে এমনটা। আ এইটা সম্পূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আলোচনা করছি এবং আরটিআই এর রিপ্লাই, বিভিন্ন জনের খাতা দেখা বা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো মিলে মোটামুটি আ একটা আইডিয়া যা গ্যাদার করা গেছে, তার বেসিসে এই জিনিসটা আলোচনা করা হচ্ছে। আবার বলছি, এর সাথে পিএসসির পরীক্ষকরা কিভাবে খাতা দেখে বা পিএসসির ইনস্ট্রাকশন কি, তার কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণভাবে আমার খুব সামান্য অভিজ্ঞতার ভিত্তিতে এই জিনিসটাকে আমি আলোচনা করছি। কয়েকটা পয়েন্ট। ১ নম্বর হচ্ছে answers that reduce extraneous cognitive load। যে উত্তর পরীক্ষকের মানসিক চাপ বাড়ায় না, পরীক্ষকের চোখকে আ খুব একটা স্ট্রেইন দেয় না, পরীক্ষকের মাথাকে খুব একটা স্ট্রেইন দেয় না যে খাতা, সেই খাতা নম্বর বেশি পাবে। এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে যেখানে পরীক্ষককে একের পর এক খাতা দেখতে হচ্ছে, মানে বহু খাতা দেখতে হচ্ছে, ৯০,০০০ ছেলেমেয়ে, তার মধ্যে হয়তো ৭০,০০০-৭৫,০০০ পরীক্ষা দিয়েছে। এত খাতা সেখানে যাচ্ছে, পরীক্ষকদের মধ্যে ডিভাইড হচ্ছে। একেকজন পরীক্ষকের সম্ভবত অনেকগুলো করে খাতা পড়ছে এবং তিনি যখন খাতা একটার পর একটা খাতা দেখছেন এবং একই জিনিস চলছে, খাতার পর খাতা একই জিনিস চলছে। এটা অনেক সময় বেশ বোরিং হয়ে যায় পরীক্ষকের কাছে এবং তখন তার মাথার মধ্যে যেটা কাজ করে, মানে তার সাইকোলজিতে যেটা কাজ করে যে, যেই খাতায় আমার পরিশ্রম কম হবে তার জন্য পাবা বেশি নম্বর। মানে মোটামুটি ঠিকঠাক নম্বর। এবার পরিশ্রম কম হওয়াটা কিরকম? ধরো কেউ কিছুই লিখে আসেনি, তার ক্ষেত্রে তো পরিশ্রম সবথেকে কম। এই পরিশ্রম মানে কম পরিশ্রমের কথা এখানে বলা হচ্ছে না। কগনিটিভ লোড যেখানে পরীক্ষকের কম হচ্ছে, অর্থাৎ যেখানে বানান ভুলের পরিমাণ কম, ওই যে ৩ টে জিনিস, ৩ টে সেই সোনালী ফর্মুলা। যেখানে বানান ভুল খুব কম, পরীক্ষককে বারবার গিয়ে আটকাতে হচ্ছে না, লাল কালির দাগ দিতে হচ্ছে না বানান ভুলের জন্য, গ্রামারের ভুলের জন্য বারবার মানে থমকে যেতে হচ্ছে না, বা অর্থগত ভুলের জন্য বারবার তাকে আটকাতে হচ্ছে না। সেই জায়গায় সেই খাতায় নম্বর খুব সাধারণভাবেই সেখানে বেশি পাবে। এটা একটা জিনিস। এর সঙ্গে আমরা চলে আসব এই পয়েন্টটায়। পুয়ার হ্যান্ডরাইটিং অ্যান্ড ব্যাড গ্রামার কজিং আ নেগেটিভ হ্যালো। আ পুয়ার স্পেলিং, ভুলভাল ভুলভাল বানান এবং ব্যাড গ্রামার, ভুলভাল গ্রামার। একটা জিনিস একটু লক্ষ্য করবে, এখানে কিন্তু এখানে কিন্তু অ্যান্ড রাখা হয়েছে, অর নয়। পুয়ার হ্যান্ডরাইটিং অ্যান্ড ব্যাড গ্রামার। এমন খাতা যেখানে হ্যান্ডরাইটিংও বেশ খারাপ, আ গ্রামারও বেশ খারাপ। আচ্ছা, আমি একটু আগে বোধহয় স্পেলিং বললাম, সরি। হ্যান্ডরাইটিংও বেশ খারাপ, গ্রামারও বেশ খারাপ এবং তার সঙ্গে স্পেলিং তো আছেই। সবগুলোই যেখানে গন্ডগোল, সেইখানে পরীক্ষকের মনে একটা নেগেটিভ আলো, অর্থাৎ একটা নেগেটিভ ইমপ্রেশন, একটা নেগেটিভ ধারণা তৈরি হয় এবং সেখানে খুব স্বাভাবিকভাবে নম্বর কমে। আ এইখানে অ্যান্ড এর জায়গায় যদি অর হয়, অর্থাৎ আমার হ্যান্ডরাইটিং খারাপ, কিন্তু আমি মোটামুটি বোধগম্য একটা লিপিতে লিখেছি, আ যেটা পড়ার জন্য বাঁদিক থেকে ডান দিক, তারপর আবার ডান দিক থেকে বাঁদিকে যেতে হবে না। মোটামুটি চোখে দেখে এক নজরে যেটা পড়া যাবে এবং মোটামুটি বোধগম্য, এবং তার সঙ্গে ২ টো জিনিস, ২-৩ টে, যেটা যেটা বলা হয়েছে, ৩ টে, সেই ৩ টে সোনালী ফর্মুলা। এইটাকে যদি রাখা যায়, মানে আমার হাতের লেখা ঠিক নেই, কিন্তু আমার গ্রামার, আমার স্পেলিং মোটামুটি ঠিকঠাক আছে। তাহলে খুব একটা সমস্যা নেই। আবার আমার হাতের লেখা খুব সুন্দর, কিন্তু আমার গ্রামার, আমার স্পেলিং সেগুলোতে বেশ গলদ রয়েছে। স্পেলিং, গ্রামার এগুলোতে বেশ গলদ রয়েছে, সেখানে নম্বর তো কমবেই। কিন্তু কোথাও গিয়ে ওই যে সেই একটা হোলিস্টিক অ্যাপ্রোচ কাজ করে। সবটাকে একসঙ্গে দেখার একটা অ্যাপ্রোচ কাজ করে। সেখানে ওই হ্যান্ডরাইটিং দেখে কোথাও যেন পরীক্ষকের মনটা ভালো হয়ে যায়। পরপর খাতা দেখতে, দেখতে। সেখানে হয়তো ২-১ নম্বর বেশি এলো। সুতরাং এইটা পুরোটাই সাবজেক্টিভ এবং ম্যাটার করে বিভিন্ন বিষয়পত্র। তাহলে এইটার সঙ্গে, এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটার একটা কানেকশন রয়েছে। ২ নম্বরে আসি। ম্যাচ the answer to a pre-existing schema within the first few lines। ১ম কয়েক লাইনে পরীক্ষক তার একটা প্রি এক্সিস্টিং স্কিমা, অর্থাৎ তার মনের মধ্যে একটা জিনিস সেট থাকে
যে এই ট্রান্সলেশনটা, এইটার জন্য আমি মানে পরীক্ষকের চোখ সবসময় কিছু কিওয়ার্ড খোঁজার চেষ্টা করে বা কিছু কি ফ্রেজেস খোঁজার চেষ্টা করে। আ পরপর খাতা দেখতে, দেখতে কিছু কমন এরর পরীক্ষকের চোখে পড়ে এবং তার পরবর্তী যে খাতাগুলো সেখানে পরীক্ষক বারবার করে ওই জায়গাটায় ফিরে, ফিরে আসার চেষ্টা করে। যে এই যে পরপর খাতায় একই ভুল হয়েছে, এরপরে যে পরীক্ষার্থী যার খাতাটা আমি দেখছি তার খাতাতেও সেম ভুল আছে কিনা। এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু এতটা লেখা, যদিও এই বিষয়টা বলাটা ঠিক নয় এবং এটা বেশ বিতর্কিত হতে পারে। আ যে পরীক্ষক যে সবটা খুব খুঁটিয়ে পড়বেন, মন দিয়ে পড়বেন, এটা আমরা খুব একটা আশা করতে পারি না। সুতরাং পরীক্ষক সবসময় ওই যে বললাম কিছু কিওয়ার্ড, কিছু কি ফ্রেজ এগুলোর দিকে সবসময় তার চোখ আ মানে তার চোখকে এই বিষয়গুলো সবসময় আকর্ষণ করে এবং তিনি সবসময় এই বিষয়গুলোর দিকে তার ফোকাসটা সবসময় অজান্তেই ওই বিষয়গুলোর দিকেই পার্টিকুলারলি চলে যায়। যে বিষয়টা বিভিন্ন খাতে তো ট্রান্সলেশন এর একটা পার্টিকুলার পোরশন এ অনেকে ভুল করেছে। তিনি ওই জিনিসটা খোঁজার চেষ্টা করেন ট্রান্সলেশন এ এসে। এবং ট্রান্সলেশন এর শুরুতে ধরো ট্রান্সলেশন হোক, প্রেসি হোক, রিপোর্ট রাইটিং হোক, রিপোর্ট রাইটিং এ বিশেষ করে ফার্স্ট ফিউ লাইনস সেটা ভীষণভাবে ম্যাটার করে। যে সে শুরুটা করছে কিভাবে? তার শুরুটা মানে এখানে যেমন ওই মর্নিং শোজ দ্য ডে সেটাও যেমন অ্যাপ্লিকেবল, আবার অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল সেটাও অ্যাপ্লিকেবল। অর্থাৎ শুরুটা ভালো এবং শেষটা ভালো, দুটোই এখানে অ্যাপ্লিকেবল। শুরুটা করছে কিভাবে? শেষটা করছে কিভাবে? এই দুটো ভীষণভাবে ইম্পোর্টেন্ট। অন্যান্য আনসার রাইটিং এর ক্ষেত্রেও এবং এখানে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে হোক, ট্রান্সলেশন, প্রেসিং সবকিছুর ক্ষেত্রে। বিশেষ করে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসটা ভীষণভাবে ইম্পোর্টেন্ট। সুতরাং তার এক মানে তিনি কিছু পার্টিকুলার পোরশন এ কিছু পার্টিকুলার জিনিস চান যে এইটা এই পরীক্ষার্থী করেছে কিনা, এই পরীক্ষার্থী এটা লিখেছে কিনা। যেমন ধরো বাংলা ট্রান্সলেশন এর ক্ষেত্রে বলি, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন এর ক্ষেত্রে তোমার ফার্স্ট লাইনটা পড়েই তিনি হয়তো বুঝে গেলেন যে বড্ড কাট একটা লেখা লিখেছে। ইংরেজি থেকে বাংলা যে ট্রান্সলেশন। কাট লেখা মানে কি? যেখানে আমি বারবার আগেও বলেছি যে আ অনেক ক্ষেত্রে যেটা হয় ইংরেজি থেকে বাংলা লেখার ক্ষেত্রে আমাদের একটা মনে হয় না পড়ে যে সেটা আমাদের মাতৃভাষা। একটা কৃত্রিমতার ছোঁয়া আমাদের লেখার মধ্যে অনেক সময় থাকে। তো এই যে যেটাকে আমরা বলছি যে একটা কৃত্রিমতার ছোঁয়া আমাদের লেখার মধ্যে থাকে সেটাকে এভয়েড করার জন্য অনেক সময় বলা হয় যে একটু আ লেখাটা যেন একটু ফ্লেক্সিবল হয়। আ এবং মানে টেন্স এর ব্যাপারটা বাংলার ক্ষেত্রে যেন একটু ফ্লেক্সিবল হয়। যেন একটা গতি থাকে লেখার মধ্যে। পড়তে গিয়ে যেন হোঁচট না খায় বারবার করে। আ দেখে যেন মনে না হয় যে এটাকে Google ধরে ট্রান্সলেট করেছে। সেরকম যেন মনে না হয়। তো পরীক্ষক ধরো ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন সেই দুটো লাইন পড়েই বুঝতে পারলেন যে এখানে বারবার হোঁচট খাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন এর ক্ষেত্রে। সুতরাং সেটার ইফেক্টটা বাদবাকি লেখাটা চেক করার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে পড়বে। এমন। ধরো রিপোর্ট রাইটিং। তুমি যে হেডলাইনটা দিয়েছো সেই হেডলাইনটা দেখে পরীক্ষকের মনে হলো, বাহ! এ তো বেশ একটা হেডলাইন একটা দিয়েছে। পরীক্ষা হলে যদিও বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষার সময় পরীক্ষা হলে আমাদের অত হেডলাইন ভাবার সময় থাকে না। তবুও আ কেউ হয়তো একটা দিয়ে ফেলেছে আরকি। মানে ভাগ্যের ফেরে কেউ একটা ভালো দিয়ে ফেলেছে। সেটা পরীক্ষকের মনে ন্যাচারালি একটা আ মানে তার মাথায় সেটা গিয়ে হিট করবেই এবং সে যা নম্বর পেত তার থেকে হয়তো ১ নম্বর ২ নম্বর বেশি সে পাবে। সুতরাং এইটা একটা জিনিস যে একটা প্রি এক্সিস্টিং স্কিমা তার মধ্যে কাজ করে এবং সেটার উপর বেস করে তিনি বাদবাকিটাকে চেক করেন। ফার্স্ট ইমপ্রেশন disproportionately influencing evaluation. ফার্স্ট ইমপ্রেশন একটু আগে যেটা বললাম। যে শুরুটা মানে শুরুটা মানে কি? ধরো একদম ১ম এ তোমার আ রিপোর্ট রাইটিং রয়েছে বা ট্রান্সলেশন রয়েছে বা প্রেসি রয়েছে। মানে আমাদের কোয়েশ্চেন পেপারে যেটা ছিল এখানে তো আমরা আমাদের মতো করে সাজিয়ে লিখছি না। এখানে কোয়েশ্চেন পেপারে যা ছিল আমরা সেইভাবে যেহেতু QCAB কোয়েশ্চেন কাম আনসার বুকলেট সেখানে আমরা আমাদের মতো করে জাস্ট লিখে দিচ্ছি। মানে যেভাবে ছিল সেইভাবে আমরা লিখছি। সুতরাং একদম ১ম যে লেখাটা ছিল, সেই লেখাটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ম্যাটার করে বাদবাকি আ যে তোমার পেপার চেকিং সেটার জন্য। ১ম উত্তর থেকে পরীক্ষক একটা আইডিয়া করেন যে আ বাদবাকি মানে এর বাক্যের গঠনের ধারণা কিরকম, আ গ্রামার কতটা পোক্ত, বানান কতটা কম ভুল করে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে পরীক্ষক একেবারে ১ম লেখাটা থেকে একটা আন্দাজ করেন। এবং শুধু ১ম লেখাটা নয়, প্রতিটা লেখার শুরুটা থেকে তিনি একটা আন্দাজ পান যে মোটামুটি এর বেসটা কিরকম। এবং ওই যে বললাম যে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার হয়তো সময় সুযোগ পরীক্ষকের কাছে খুব একটা থাকে না। যার ফলে এরকম বেশ কিছু আইডিয়া
পরীক্ষকের অবচেতনে কাজ করে নম্বর দেওয়ার সময়। সুতরাং এটা একটা জিনিস যে ফার্স্ট ইমপ্রেশন। নেক্সট, ভিজুয়ালি অর্গানাইজড আনসার পারসিভড হোলিস্টিক্যালি। একটা ভিজুয়ালি অর্গানাইজড আনসার, সেটা তোমরা বুঝতে পারছো, এটাকে ডেসক্রাইব করার কোনো জায়গা নেই। হোলিস্টিক অ্যাপ্রোচ, যারা বিএড ডিএলএড করেছো তারা বারবার হয়তো এটা পড়েছো যে হোলিস্টিক ডেভেলপমেন্ট, সার্বিক বিকাশ। অর্থাৎ এই যে একটু আগে বলছিলাম না যে বিভিন্ন ফ্র্যাগমেন্টেড চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে কাজ করে, যে এটা হলে কতটা নম্বর কাটবে, আমি একটা বানান ভুল করেছি তার জন্য পরীক্ষক কতটা কাটবে, আমি একটা শব্দের মানে লিখতে পারিনি তার জন্য কত কাটবে, আমি বাই লাইনটা ভুল দিয়ে এসেছি পুরোটা কেটে দেবে কিনা, কতটা নম্বর কাটবে। এই কতটা কাটবে, কত নম্বর কাটবে, এই পুরো বিষয়টা হচ্ছে আপেক্ষিক। এটার জন্য পরীক্ষকের কাছে হয়তো কিছু ইনস্ট্রাকশন থাকে যে তুমি বানান ভুলের জন্য কত কাটবে, তুমি একটা এই স্ট্রাকচারের জন্য কত নম্বর, ফরম্যাটের জন্য কত নম্বর, লেখার জন্য কত নম্বর, এটার জন্য নির্দিষ্টভাবে তার কাছে হয়তো ইনস্ট্রাকশন থাকে, হয়তো না থাকে তার কাছে ইনস্ট্রাকশন। তারপরেও, এই সমস্ত কিছু সত্ত্বেও, এই যে হোলিস্টিক অ্যাপ্রোচের কথা বলছি, অর্থাৎ পুরো জিনিসটাকে ফ্র্যাগমেন্টেড ওয়েতে না দেখে, ফ্র্যাগমেন্টেড ওয়েতে তিনি তো অবশ্যই দেখবেন স্ট্রাকচার, ফরম্যাট, তার সঙ্গে কন্টেন্ট সব তো দেখবেনই, তার সঙ্গে নম্বর দেওয়ার সময় এই হোলিস্টিক অ্যাপ্রোচটা কিন্তু ভীষণভাবে কাজ করে, যে সবটা মিলিয়ে ব্যাপারটা কিরকম, মানে প্রেজেন্টেশনটা আমার ঠিকঠাক হয়েছে কিনা। অর্থাৎ এই প্রেজেন্টেশনের মধ্যে যেমন ইনগ্রেডিয়েন্টস ঠিক থাকা প্রয়োজন, আহ, যে আঁচে রান্না হচ্ছে সেই আঁচটা ঠিক আছে কিনা, তার সঙ্গে আহ, ঠিকঠাকভাবে জিনিসটাকে মানে রান্না করা হয়েছে কিনা, তারপর গার্নিশিংটা ঠিক হয়েছে কিনা, এই সমস্ত কিছু মিলিয়ে আলটিমেটলি যে ডিশটা তুমি প্রেজেন্ট করছো পরীক্ষকের সামনে, সেইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার স্বাদ ইত্যাদি যেমন তোমার কন্টেন্টের উপর নির্ভর করবে, তার সাথে সাথে তোমার প্রেজেন্টেশনের উপর কিন্তু অনেকাংশে বিষয়টা নির্ভর করবে। সুতরাং এই একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই পারসিভড হোলিস্টিক্যালি, অর্থাৎ এই হোলিস্টিক অ্যাপ্রোচ নম্বর দেওয়ার সময়, তাই ওই আমি এটা ভুল করেছি এর জন্য কত, ওটা ভুল করেছে ওর জন্য কত, অনেক সময় কি হয় যে একটা ভালো লেখা বা ওভারঅল একটা ভালো লেখা, সব মিলিয়ে একটা ভালো লেখা, সেটা পরীক্ষকের মনে হয়তো একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করলো, এবং যার ফলে বেশ কিছু এই যে টুকরো টাকরা জিনিসপত্র যেগুলো, অর্থাৎ একটা বানান ভুল বা একটা অন্য কিছু সামান্য ভুল হয়েছে বা কোথাও হয়তো একটা গ্রামারের ভুল হয়েছে, সেগুলো অনেক সময় পরীক্ষকের কাছে কিন্তু এই ভুলগুলো গৌণ হয়ে যায়। অর্থাৎ পরীক্ষক কিন্তু অনেক ক্ষেত্রে এই ধরনের ভুলগুলো ওভারলুক করে ফেলেন। আহ, একটা সামগ্রিকভাবে একটা ভালো লেখা যদি তাকে প্রেজেন্ট করা হয়, তার কাছে কিন্তু এই যে বললাম ফ্র্যাগমেন্টের যে জিনিসপত্রগুলো, টুকরো টাকরা জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু অনেক সময় তার কাছে গৌণ হয়ে যায়। তাই আহ, খাতা দেখার যে প্যাটার্ন, যেটা আমি প্রথম থেকে বলছিলাম, যে মানে এক্সামিনারের সাইকোলজি, যিনি খাতা দেখছেন, যিনি পেপার চেক করছেন, তার যে সাইকোলজি, সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে এই ফ্র্যাগমেন্টের জিনিসপত্রগুলোর থেকে। মানে এই ফ্র্যাগমেন্টের জিনিসপত্রগুলোর তুলনায় পরীক্ষকের সাইকোলজির ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে তুমি কত নম্বর পাবে আলটিমেটলি ডেসক্রিপটিভ পরীক্ষায়। নেক্সট হচ্ছে স্ট্রং সিগন্যালস ওভাররাইডিং ব্যাকগ্রাউন্ড নয়েজ, একটু আগে যেটা বললাম, এটা জাস্ট মেটাফোর দিয়ে বলা হয়েছে যে কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ মানে এই যে ধরো এই যে ভিডিওটা করছি, জাস্ট ব্যাকগ্রাউন্ড নয়েজ বললাম, সঙ্গে সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ বেজে উঠলো, মানে ফোনের রিংটোন, যাই হোক। তো আহ, এই যে ব্যাকগ্রাউন্ড নয়েজ বেজে উঠলো, মাঝখানে ধরো কিছু ইন্টারাপশন এলো ভিডিওর মাঝখানে, হয়তো আম, আমি কথা বলছি, আওয়াজটা খুব আস্তে আসছে। হ্যাঁ, আমার মনে আছে আমি ফ্ল্যাগশিপ পরীক্ষার প্রিলিমস এর আগে একটা সপ্তাহ কন্টিনিউয়াসলি বেশ কিছু ভিডিও আমি দিয়েছিলাম, এবং যেগুলো পরবর্তীতে আমাকে লোকজন বলেছে যে সেগুলো থেকে নাকি কাজে টাজে লেগেছিল, সেগুলো আমি জানি না কতদূর কাজে লেগেছিল। সেখানে বেশ কিছু জন, তারা কন্টিনিউয়াসলি তারা একই অভিযোগ প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে করতো, যদিও আমি ভিডিওতে বলেই দিতাম যে আহ, কিছু সাউন্ডে কিছু সমস্যা রয়েছে, সাউন্ড খুব আস্তে, একটু হেডফোন ইউজ করো। কিন্তু প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে তারা নিয়মিতভাবে এটা কমেন্ট করতো যে সাউন্ড সিস্টেম খুব বাজে, মাইক খুব বাজে, কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, হেডফোন মানে ইয়ারফোন লাগিয়ে শুনতে হচ্ছে, এরকম বেশ কিছু কমেন্ট সেখানে আসতো। এবার একটা বড় অংশ তারা তো এই কমপ্লেন গুলো করতো না, তার কারণ কি? মানে সমস্যা যেটা, সমস্যা ওই ছোট অংশের কাছেও যেমন বড় অংশের কাছেও সমস্যাটা একই রকম, তাদেরও শুনতে সমস্যা হচ্ছে, তাদেরও আওয়াজে সমস্যা হচ্ছে।
কিন্তু তারা ফোকাস করতো কোথায়? কনটেন্টের উপর। যদি কনটেন্ট ঠিক থাকে। আমার প্রচন্ডভাবে নয়েজ আসছে চারদিক থেকে এবং কনটেন্টও খুব একটা ভালো নয়। তাহলে খুব স্বাভাবিকভাবেই ওই ২-৪ সেকেন্ড চালিয়ে আমি ভিডিওটাকে স্কিপ করে চলে যাব। কিন্তু যদি এমনটা হয় যে নয়েজ-টয়েজ আসছে পিছন থেকে ঠিক আছে, টুকরো-টাকরা আসছে কিন্তু একটু কষ্ট করে শুনে নিলে আমার হয়তো খানিকটা উপকার হবে। তখন আমরা কি করি? সেটাকে স্কিপ না করে ওটাকে একটু শুনে নিই। একটু কষ্ট সহ্য করে শুনে নিই। এখানেও ব্যাপারটা সেরকম। যে স্ট্রং সিগন্যালস ওভাররাইডিং ব্যাকগ্রাউন্ড নয়েজ। একটু আগে যেটা বললাম যে সামগ্রিকভাবে জিনিসটা যদি ঠিকঠাক দাঁড়ায়, মানে মোটামুটি চলনসই এবং মানে চলন গমন সবই আরকি। সব মিলিয়ে যদি জিনিসটা ঠিকঠাক হয় তাহলে অনেক টুকরো-টাকরা ভুল, টুকরো-টাকরা সমস্যা সেগুলোকে ওই সামগ্রিকতার যে ব্যাপারটা সেটা ওভাররাইড করে দেয়। তাহলে এইটা একটা জিনিস। মানে এটা একটা জিনিস মানে এটা সবথেকে আমার আমার মনে হয় এটা মানে এই সমস্ত আলোচনার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা। এবং একটা আ মানে আ এমন একটা লেখা যেখানে হয়তো আ বানান ভুল নেই, কোনো উম গ্রামারের ভুল নেই। কিন্তু অর্থগত দিক থেকে সেটা সম্পূর্ণভাবে ঘেঁটে গেছে জিনিসটা। বলতে চেয়েছে এক, তুমি তোমার লেখায় জিনিসটাকে প্রেজেন্ট করো আর এক। কেমন? তো খুব স্বাভাবিকভাবে সেটার ক্ষেত্রে নম্বর কমবে। এরর টলারেন্স এইটা মানে আমাদের পরীক্ষার্থীদের জন্য জিনিসটা তাদের এক প্রকার ভাগ্যের উপর নির্ভর করে। ডেসক্রিপটিভ এ নম্বর পাওয়া তো অনেক সময় আমরা বেশি নম্বর-টম্বর পেয়ে বেশ মোটিভেশন দিতে আমাদের ভালো লাগে যে আম আমি তো মোটামুটি বছরে ৫৫ খানা বই পড়তাম। ফিকশন, নন ফিকশন প্রতিদিন আ ১২ ঘন্টা খবরের কাগজ এবং বাদবাকি ১২ ঘন্টা আ ডেসক্রিপটিভ প্র্যাকটিস করতাম। এরকম বিভিন্ন জিনিসপত্র বলা যায়। কিন্তু আল্টিমেটলি যেকোনো পরীক্ষার ক্ষেত্রে আমি জানি না কতজন এসব বিশ্বাস-টিশ্বাস করে। তবে মনে হয় কোথাও গিয়ে যেন ভাগ্য হোক বা এই অদৃশ্য যে বিষয়টা, এটা কোথাও গিয়ে কাজ করে ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে বললে ভুল হবে। লেখা তো বটেই, লেখার ক্ষেত্রেও তো একটা ব্যাপার রয়েছে। তুমি হয়তো সারা বছর প্র্যাকটিস-ট্যাকটিস করে গেলে। পরীক্ষার দিন গিয়ে তোমার একটা রাইটার্স ব্লক চলে এলো। অর্থাৎ তোমার মাথা কাজ করছে না। কি লিখবে তুমি বুঝতে পারছো না। সেরকমটা চলে এলো। কি করবে? কিছু করার নেই। ঠিক সেরকম যখন খাতা দেখা হচ্ছে তখন একটা ভাগ্যের ব্যাপার কাজ করে। কিরকম? যেটা করা কখনো উচিত নয়। আমি যতটা লিখেছি তার বেসিসে আমার নম্বর পাওয়া উচিত। কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে। এবং ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে এটা হয়। যেহেতু বিষয়টা পিওরলি সাবজেক্টিভ। এরর টলারেন্স ইনক্রিজিং উইথ টাইম। আমি নিজের ক্ষেত্রেও এটা দেখেছি। ১ম দিকে কেউ আ টুকরো-টাকরা ভুল করেছে। তার জন্য এই ভুল করেছে কেন? চলো নম্বর কাটবো। ওখানে ভুল হয়েছে নম্বর কাটবো। এই উইথ টাইম কি হয়? যত সময় যায়, যত পরপর খাতা আসতে থাকে, এরর টলারেন্স লেভেলটা পরীক্ষকের বাড়তে থাকে। অর্থাৎ সেখানে ভুল বেশি হলেও পরীক্ষক কোথাও গিয়ে যেন সেটাকে ওভারলুক করেছেন। ওভারলুক করেছেন বললে ভুল হবে। নম্বর মানে অনেকটা করে নম্বর কেটে নেওয়া, নম্বর না দেওয়া, সেই প্রবণতাটা যত সময় যায়, যত সময় গড়াতে থাকে, খাতার পরিমাণ বাড়তে থাকে, পরীক্ষকের রাত বাড়তে থাকে, তত এই টলারেন্স লেভেলটা তার বেড়ে যায়। হওয়া উচিত উল্টোটা। সময় যত গড়াবে তত টলারেন্স লেভেল নামতে থাকবে। কিন্তু এইখানে এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। মানে এখানে কি বলছি যে ১ম দিকে আমরা বেশ মানে দেখবে আমরা পরীক্ষার ক্ষেত্রে ১ম দিকে বেশ গুছিয়ে-টুছিয়ে নিয়ে লিখতে শুরু করি একদম, হ্যাঁ? সুন্দর হাতের লেখা, এই পয়েন্টস ইত্যাদি সমস্ত কিছু করলাম-টরলাম। যখন দেখলাম খানিকটা চলে গেল, মানে যাদের ক্ষেত্রে বিশেষ করে টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ঠিক থাকে না, তাদের ক্ষেত্রে এটা আরো বিশেষভাবে কাজ করে। খানিকটা সময় গেল, খানিকটা সময় যাওয়ার পরে দেখলাম যে আমার হাতে সময় কমে আসছে। তো ১ম দিকে আম যেটা আ খুব সুন্দরভাবে একটা খুব সুন্দর হাতের লেখায় শুরু হয়েছিল, সেটা মাঝামাঝি জায়গায় গিয়ে বস্ত্রভেদন লিপিতে পরিণত হয়। যেটা খানিকটা বোঝা যায় না এবং আ একেবারে শেষের দিকে গিয়ে হয়তো বোঝা গেল মানে শেষের দিকে গিয়ে হয়তো দেখা গেল যে কোন ক্রমে কিছু একটা লিখে দিয়ে চলে আসা হয়েছে। যেটা দেখে পরীক্ষকও বুঝতে পারবেন না যে এটা ঠিক কোন লিপি এবং সেটার পাঠোদ্ধার করার জন্য হয়তো তাকে একজনকে হায়ার করতে হবে সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তো পরীক্ষকের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেরকম হয়। মানে পরীক্ষক ১ম এ বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে এইটা ভুল করেছে তার জন্য এত নম্বর কাটা, ওটার জন্য এত নম্বর এই সমস্ত বিভিন্ন রকমভাবে তিনি চলতে থাকেন। যত সময় গড়ায় আস্তে ওই একই ভুল বারবার বিভিন্ন জনের খাতায় দেখতে
আমি জানি না কতজন এটার সঙ্গে সহমত হবেন যারা খাতা দেখেন। তবে এটা হয় এবং এই সাইকোলজিটা এক্সামিনারের মধ্যে ভীষণভাবে কাজ করে। যত, যত সময় গড়াতে থাকে ওই ভুলগুলো তার চোখ ফোয়া হয়ে যায়। তার সাবকন্সিয়াস মাইন্ডে তিনি যেন ওই ভুলগুলোকে আত্মস্থ করে ফেলেন। মানে একটা জিনিস হয় দেখবে যে আ একই মিথ্যে কথা বারবার যদি বলা হয়, বারবার করে যদি বলা হয় সেটাকে সেই গোয়েবলস আ এর বিষয়টা জানো হয়তো অনেকে, না জানলে সার্চ করে দেখবে। একই মিথ্যে কথা বারবার, বারবার করে বলা যাতে করে একসময় গিয়ে সেটা সত্যি মনে হয়। এখানেও বিষয়টা সেরকম। যে একই ভুল বারবার, বারবার করে পরীক্ষকের মাথায় হিট করতে হতো সেটা একসময় তার কাছে নরমালাইজ হয়ে যায়। এবং ১ম দিকে তিনি যতটা নম্বর কাটছিলেন সেই ভুলের জন্য, যত সময় গড়াতে থাকে সেই নম্বর কাটার পরিমাণ কিন্তু কমতে থাকে। সুতরাং এই যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হলো, এইটা একটা ডেসক্রিপটিভ খাতা দেখার ক্ষেত্রে একদম শুরুতে যেটা বললাম, যেটা সাদা-কালো নয়, এটা বাইনারি নয়, যে হয় 1 অথবা 0 এরকমটা বিষয়টা নয়। এখানে হয় 1 অথবা 0.9 অথবা 0.8 অথবা 0.2 অথবা 0.25 অথবা 0.45, বিষয়টা এরকম। 1 বা 0 নয়। তার মাঝখানে অনেকগুলো ভ্যালু এখানে রয়েছে। সুতরাং তুমি কতটা ভুল করছো, কতটা ঠিক করছো, এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু জিনিসটা অনেকাংশে নির্ভর করে। রাদার দ্যান ওই যে ফ্র্যাগমেন্টেড যে যেটা বললাম যে এইটার জন্য কত, ওইটার জন্য কত, ওইটার জন্য কত, এর থেকে সামগ্রিকতা সেটা অনেক বেশি ম্যাটার করে। অর্থাৎ হোলিস্টিক যে অ্যাপ্রোচ পরীক্ষকের খাতা দেখার ক্ষেত্রে সেটা ভীষণভাবে ম্যাটার করে এবং এইটা যেটা বললাম এটা সবথেকে ইম্পোর্টেন্ট যে ওভার রাইটিং ব্যাকগ্রাউন্ড নয়েজ। সামগ্রিকভাবে একটা ভালো প্রেজেন্টেশন বেশ কিছু টুকরো-টাকরা ভুল, টুকরো-টাকরা খামতি সেগুলোকে ঢেকে দিতে পারে। সুতরাং আশা করি এই আ যে আলোচনাটা সেটা তোমাদের জানি না কতটা কাজে লেগেছে। যদি লাগে আমি খুশি হব। এবং একটা জিনিস লাস্টে এগুলো যদিও ভিডিওর মাঝে খুব একটা বলি না, তবুও একটুখানি হিন্টস দিয়ে রাখি যে অনেকের ওই ডেসক্রিপটিভ ব্যাচ কবে শুরু করবেন ইত্যাদি বিষয়গুলোর কমেন্টস বা মেসেজ পাচ্ছি। আ রিপ্লাই দেওয়া হয়তো সম্ভব হয়ে ওঠেনি। তবে এখানে বলে দিই যে আ ডেসক্রিপটিভ ব্যাচ শুরু করার প্ল্যানিং ছিল। তবে আমি ভেবেছি যে ১ম এ একটা অবজেক্টিভ ইংলিশের ব্যাচ শুরু হবে নতুন করে। এবং তারপরে যেহেতু সামনে WBCS প্রিলিমস রয়েছে, যদি মার্চে হয়, মার্চে হওয়ার কথা, যদি মার্চে হয় তাহলে অবজেক্টিভ ইংলিশটাকে আরেকটু বেশি করে ঝালাই করার প্রয়োজন রয়েছে। তো যদি আমি মোটামুটি ফেব্রুয়ারি নাগাদ সিগন্যাল পাওয়া যায় যে মার্চে WBCS প্রিলিমস হচ্ছে, তাহলে প্রিলিমস এর আগে আমি নতুন কোনো ডেসক্রিপটিভ ব্যাচ করব না। প্রিলিমস হয়ে গেলে তারপরে ডেসক্রিপটিভ ব্যাচ হবে মেইনস এর জন্য এবং সেটা পুরোপুরি WBCS ২০২৪ কে ফোকাস করে হবে। ২৪ এর মেইনসকে। আর যদি দেখা যায় যে মার্চে প্রিলিমস হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে, তাহলে হয়তো জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হতে পারে। যদি মার্চে প্রিলিমস হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। তার আগে হয়তো একটা অবজেক্টিভ ব্যাচ আসবে আমি জানি না। এখনো পর্যন্ত আমি সিউর নই। যেটাই হবে সেটা জানিয়ে দেওয়া হবে নিশ্চিতভাবে। যাই হোক এটা ব্যাচ অ্যানাউন্সমেন্ট এর জন্য নয় বিষয়টা। আ মানে মোট কথা হচ্ছে এই কমেন্টটা যেহেতু পাচ্ছিলাম এবং কাউকে আলাদাভাবে এভাবে জানানো সম্ভব নয়। সে কারণে এখানে ভিডিওর মধ্যে বিষয়টা জানিয়ে দিলাম। আ আশা করি এই যে জিনিসটা এটা শুধুমাত্র ক্লার্কশিপ এর জন্য নয়। ভবিষ্যতে যারা ডেসক্রিপটিভ এর অন্যান্য পরীক্ষা দেবে, অন্যান্য পরীক্ষার ডেসক্রিপটিভ পেপার দেবে সেখানে হয়তো লেখার সময় তো এই বিষয়গুলো যদি খানিকটা মাথায় রাখা যায় এবং এগুলোর উপর ভিত্তি করে নিজের লেখাটাকে নিজের স্ট্র্যাটেজি, নিজের টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি সেগুলোকে যদি সাজানো যায়, আমার মনে হয় যে বাদবাকিদের থেকে তুমি খানিকটা এগিয়ে থাকবে। থ্যাংক ইউ। ভালো থেকো, ভালো করে প্রিপারেশন করো।